সানশাইন, শুনো না। ও সানশাইন। রুদ্র একের পর এক পিছু ডাকে কোনো ফেলদোল নেই অয়নের। সে মুখ ফুলে ধাপ ধাপ পা ফেলে এগিয়ে চলছে সামনের দিকে। রুদ্র এবার পেছন থেকে কুনুই চেপে ধরে মেয়েটার। অয়নকে নিজের দিকে ফিরিয়ে আহ্লাদি স্বরে বলে। একটু কর্নারে আসবেন ম্যাডাম? অরিন তৎক্ষণাৎ নিজের হাত ছাড়িয়ে নেয় রুদ্রের হাত থেকে, গলায় কিছুটা ছাঁচ এনে বলে, দুঃখিত, আমি এখন কোথাও যেতে চাচ্ছি না। কথাটা শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে ফের হাঁটা ধরে অরিন। এইদিকে তার চলে যাওয়ার পথে সরু চোখে ছোঁচ কামড়ে ধরে তাকিয়ে রইল রুদ্র। বড়খনি কপালে এক আঙুল স্লাইড করতে করতে বিড়বিড় করল, অভিমানিনীর অভিমানও তার মতোই সুন্দর। ঠিক আছে, ব্যাপার না। বনু, এদিকে এসে বস। সে কখন থেকে তোর জন্য ওয়েট করছি। অনিকের কথায় স্মিত হাসলো অরিন। ধীর পায়ে এগিয়ে এলো ভাইয়ের পাশের চেয়ারের কাছে। অনেক উঠে বোনের জন্য চেয়ারটা চেনে দেয় সামান্য। অরিনও চুপ করে বসে পড়ে সেটা। মেয়েটার এহেন আধার নামানো মুখমণ্ডল দেখে অনেক শিগো যায় অরিনের দিকে। ক্ষুদ্র দৃষ্টি তাক করে নিচু গলায় বলে, বনু, কি হয়েছে তোর? মনটা এরকম খারাপ করে রেখেছিস কেন? কেউ কিছু বলেছে বাচ্চা? অরিন তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না জানায় প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে বলে, না না না, তেমন কিছুই না, আসলে এখানটায় ভীষণ গরম, তাই আর কি। অনেক এবার খানিকটা অবাক হয় বোনের কথা। আশেপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দেখে নেয়। চারিদিকে ফ্যানের যথেষ্ট সুব্যবস্থা আছে, যদিও রেহানের বাবা ইচ্ছে মোতাবেক বউ ভাত অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে না করে তাদের বাড়িতে করা হয়েছে। তাই বলে কিন্তু কোনোভাবে মেহমানদের আপ্যায়নে বিন্দু মাত্র হেরফের হয়নি। অনেক মৃদু কাশি দিয়ে বলে হচ্ছে, বনু, আর ইউ শিওর তোর গরম লাগছে? অরিন মাথা ছাকায়, মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই ঘটে আরেক কাণ্ড। কোথা থেকে যেন প্রচন্ড বাতাসের ঝাপটা এসে পিঠের দিকে আসছে পড়ে তার। অরিন খানিকটা হকচকে উঠে তৎক্ষণাৎ পেছনের দিকে ফিরতে হতভম্ব হয়ে যায় সে। তার ঠিক পেছনের দিকে একটা টেবিল ফ্যান হাতে দাঁড়িয়ে আছে রুদ্র। নিচের দিকে ফ্যানটা ঠিকঠাক মতো বসাচ্ছে ছেলেটা। কিয়ৎক্ষণ বাদে হাতের কাজ শেষ করে বলে, এবার ঠিক লাগছে নাকি এখনো গরম লাগছে? রোজের এহেন কাঞ্চে অনেক মিটমিটি হাসে। অরিনের দিকে একবার আচোখে তাকায়, নিচু গলায় বলে, বনু, কি জিজ্ঞেস করেছে ভাইয়া? এখন খারাপ লাগছে? অরিন গাল ফুলিয়ে রেখেছে, কোনো মতে মাথা নাড়ায়। তার দিকে রুদ্র অলক্ষে মুচকে হাসে। এগিয়ে এসে অনেকের কাছে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তোর না কোথায় যাওয়ার কথা ছিল? অনেক ভরকায় সন্দিগ্ধ চোখে রৌদ্রের দিকে তাকাতেই দেখতে পায় রৌদ্র তার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্রের চোখের ইশারায় তাকে কি যেন একটা বোঝালো। অনেক ছেলেটা অভিজ্ঞান ন্যায় বুঝে গেল যা বোঝার। সে তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তা দেখে অরিন পাশ থেকে সন্দিহান কণ্ঠে বলে, তুমি আবার উঠলে কেন? অনেক একবার আজ চোখে তাকায় রৌদ্রের দিকে, পরক্ষণে নিজের দৃষ্টি সরিয়ে আনে অর্ণের উপর। স্মিত হেসে বলে, অ্যাকচুয়ালি বনু, আমার ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। তুই বরং এখন একটু কষ্ট করে খেয়ে নে। আই প্রমিস, রাতে আমি নিজে হাতে তোকে খাইয়ে দিব। অরিনের মুখটা আবারও থমথমে হয়ে আসে এহেন কথার জবাবে। সে ফুস করে নিঃশ্বাস ফেলে বলে উঠে, ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ শেষ করে আসো, তারপরেই না হয় আমি তোমার সঙ্গে খাবো ভাইয়া। এই বলে অরিন বসা ছেড়ে উঠতে নেয়, তখনই তার হাতের কবজি চেপে ধরে রৌদ্র। অরিন ভ্রুকুচকে তাকায় রৌদ্রের দিকে। তার এমন দৃষ্টিকে কোনরূপ তোয়াক্কা না করে রৌদ্র অনিকের উদ্দেশ্যে বলতে থাকে, ওই পাশে টেবিলে গিয়ে বসে পড়, কুইক। অনেক মাথা ছাকায়, ঝির পায়ে চলে যায় সেখান থেকে। রৌদ্র এবার অরিনের দিকে তাকায়, মুখে তার স্পষ্ট ঘাম ভিজে ছাপ। সে রাজবাড়ি গলায় পড়ল, চুপচাপ বস এখানে। কোনো রকম ঘাড়তারামি করলে আজকে ঘাড়টা আর ঘাড়ের জায়গায় থাকবে না, মাইন্ড ইট। অগত্যা এরূপ বাক্যে খানিকটা ঠক গিল অরিন। লোকটার সঙ্গে মুখে মুখে যত অভিমান সে করুক না কেন, মনে মনেই তো এখনও তাকে যথেষ্ট ভয় পাইছে। অরিন আর কিছু না বলে থমথমে মুখে বসে পড়ে নিজ জায়গায়। সেদিকে তাকিয়ে রৌদ্র ঠোঁট কামড়ে হাসে। তারপর অনেকের জায়গায় নিজে বসে পড়ে আরামসে। একে একে অরিনের প্লেটে খাবার সার্ভ করে দেয় সে। গম্ভীর কণ্ঠে বলে, নে শুরু কর। আর মুখ ফুলিয়ে খাবার খেতে শুরু করে। রৌদ্র এবার নিজের প্লেটেও খাবার নিয়ে নেয়। তারপর কি মনে করে যেন সে ঘটালো আরেক কাণ্ড। টেবিলের নিচ দিয়ে নিজের এক হাত রাখে অরিনের উরুর উপর। হঠাৎ এরকম স্পর্শে গলায় খাবার আটকে যায় মেয়েটার। বেচারি অনবরত কাশতে দেখে রৌদ্র তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে।
অরিনের দিকে পানি দিয়ে এগিয়ে দিয়ে বিচলিত কঞ্চে বলতে থাকে, ধীরে ধীরে খাবি তো, এতটা তাড়াহুড়ো কেন করছিস জান বাচ্চা? কথা বলার ফাঁকে তার হাত যে কখন মেয়েটার পিঠ অব্দি চলে এসেছে তার খবর নেই। অরিন সরু চোখে তাকিয়ে রৌদ্রের পানে পরক্ষণে মুখ কুচকে বলে ওঠে, হাত সরান, ভুলে যাবেন না এটা পাবলিক প্লেস। রৌদ্র তৎক্ষণাৎ অরিনের পিঠ হতে হাত সরিয়ে নেয়, গলায় মৃদু খাকারি দিয়ে উঠে নিজের খাবারের দিকে মনোযোগ টানে। অরিনও আর কোনো কথা না বাড়িয়ে খেতে থাকে এক মনে। ইকরা ঘুরে ঘুরে দেখছে পুরো শিকদার বাড়ি। তার বাবার সাথে ওসমান সাহেবের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ হলেও সে খুব কমই এসেছে এ বাড়িতে। ইকরা ঘুরে ঘুরে দেখছে পুরো শিকদার বাড়ি। তার বাবার সাথে ওসমান সাহেবের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ হলেও সে খুব কমই এসেছে এ বাড়িতে। একে তো সে ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ, তার উপর খুবই লাজুক, তাই তো খুব সহজে কারোর সাথে তেমন একটা মিশতে পারে না সে। এই যে এখন যেখানে তার সমবয়সী মেয়েগুলো নেচে হই হুল্লোড়ে মেতে উঠেছে, সেখানে সে কিনা একা একা ছাদে ঘোরাঘুরি করছে। বরাবরই শান্ত সৃষ্ট মেয়ে ইকরা ছাদে ঘুরবার এক পর্যায়ে ইকরা চোখ পড়লো অদূরেই থাকা গোলাপ ফুল চারা গাছের দিকে। সে দ্রুত পায়ে ছুটে আসে সেদিকে। তারপর চোরা চোখে আশেপাশে একবার লক্ষ্য করলো, তেমন কাউকে না চোখে পড়ায় মেয়েটা খানিকটা মুচকি হেসে একটা ফুল ছিঁড়ে হাতে তুলে নেয়। মন ভরে সুগন্ধ টেনে নেয় গোলাপ ফুলের। গোলাপের মিষ্টি ঘ্রাণে অছন্দে আপনা আপনি এক চলতে হাসি ফুটে উঠেছে একটু ছোচের কোণে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে কারো রাশভারী কঞ্চ। আপনি গাছ থেকে ফুল ছিলেন কেন? তৎক্ষণাৎ কেঁপে উঠে ইকরা। কাপা হাত থেকে তার স্বাদের ফুলটা গড়িয়ে পড়ে অবহেলায়। সে তড়িৎ পেছনে ফিরে সামনে তাকাতে দেখতে পায় অনেক একপাশে হেলান দিয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ছাদের দরজা। ইকরা অনেককে দেখে চিনতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। অনেক ধীরে ধীরে পায়ে এগিয়ে আসে তার কাছে। মেয়েটার কাছে থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ চোখে আপাত মস্তক পরক করে সে। মেয়েটার সুশ্রী নত মুখখানা হিজাবে বাঁধা, চোখ দুটো বুঝি আজ যুদ্ধ করতে নেমেছে তার। যুদ্ধে মানুষ যেমন অস্ত্র ব্যবহার করে, এই মেয়ে বুঝি নিজের চোখকে আজ সে অস্ত্র বানিয়েছে। মেয়েটার কাজল টানা চোখগুলো যে আজ বজ্র খায়াল করছে তাকে। কথায় আছে না, মেয়েদের কাজল দেয়া চোখ নাকি যুবকদের ঘুম কাটতে সক্ষম। কিন্তু কই, অনেকের তো মনে হচ্ছে এই মেয়ের চোখ দুটো শুধু তার ঘুম নয়, বরং তার সকল ধ্যান জ্ঞান কাটতে সক্ষম। অনেক বুঝেই একটা ঘোরের মধ্যেই পড়ে গেল। সে কেমন অদ্ভুত কঞ্চে বলল। তুমি তার কথা শেষ হবার পূর্বে ইকরা মাথা নিচু করে ঠোঁট উঁচু বলল, সরি, আসলে ফুল দেখলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না, তাই। ইকরার কথা বলার ফাঁকে ফাঁকে ঠোঁট উল্টানো, বারবার এদিক সেদিক তাকানো, কথা বলার মাঝে তার অস্থিরতা, পা দুটো অস্থিতিশীল, সবটাই এক মনে পরখ করলো অনেক। সে হুচ করে অস্পষ্ট স্বরে বলে, ঠিক আছো? তড়িৎ মাথা তুলল ইকরা। চোখ দুটো তার অনেকের দিকেই তাক করা, কিন্তু অনেকের ওই ঘোলাটে হয়ে আসা চোখের পানি বেশিক্ষণ তাকিয়ে থাকার ক্ষমতা হলো না তার। সে কিয়ৎক্ষণ বাদে নিজের দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে, মাথা নিচু রেখে বলে, জি ঠিক আছে। অনেক কি শুনলো মেয়েটার কথা? কই, তার ভাবভঙ্গি তো দেখে তা মনে হচ্ছে না। সে নিজেদের মাঝে দূরত্ব আরেকটু ঘুচিয়ে নেয়, সঙ্গে সঙ্গে দুকদম পিছিয়ে যায় ইকরাম। অনেক এসব দেখে সুক্ষেপে সে ফট করে বলল, তুমি চিনো আমাকে? ইকরাম মাথা নাড়ায় তা দেখে, চোখে হাসলো অনেক। বলল, কিভাবে চেনো আমায়? ইকরা কোনো রূপভনিতা ছাড়াই স্পষ্ট কঞ্চে উত্তর দিল, আপনি আমার মেজো মামার ছেলে, বলতে গেলে আমার মামাতো ভাই, সে হিসেবে। এই কথাটা একবার বললে তাই কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম যেন এটা না শুনি। ইকরার কথার মাঝে গম্ভীর কণ্ঠে কথাটা বলল অনেক। ইকরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অনেকের দিকে, হয়তো ভাবছে হুচ করে এহেন কথা বলার কারণ। মেয়েটার এমন দৃষ্টি দেখে মৃদু হাসলো অনেক। নিচু হয়ে মেঝেতে অবহেলায় পড়ে থাকা গোলাপটা তুলে নেয় হাতে। ইকরা পেছনে পিছিয়েছে এক কদম। অনেক ফুলটা হাতে তুলে উঠে দাঁড়ায়, তারপর নিচুর দিকে ইকরার হাতে ফুলটা গুজিয়ে দিয়ে বলতে থাকে, আমি বাদে পৃথিবীর সব ছেলে তোমার ভাই হতে পারে, আমি তোমার কাজিন, তাই বলে আমায় আবার যেন ভাইয়া ডাকতে চাও না। আমি কিন্তু মোটেও তোমায় বোনের নজরে দেখি না।
ভরকা ইকরা, অনেকের স্পর্শে এমনিতে অস্বস্তি হচ্ছে তার উপর এমন প্রহলিকা আমার কথাবার্তা। ইকরা খানিকটা আমতা আমতা করে। মানে? অনেকেও চমৎকার হাসলো। ইকরা দিকে সরু চোখে তাকিয়ে বলল, এখন বুঝতে হবে না ম্যাম, সময় আসুক সবটাই জানতে এবং বুঝতে পারবেন। টিল দ্যাট প্লিজ হ্যাভ সাম পেশেন্স। এই মেয়ে, দাঁড়া বলছি। রোদ্রের পিছুটাকেও থামল না অরিন। সে ভাবলেশীন ভঙ্গিতে হাঁটতে থাকে ব্যস্ত পায়ে। রৌদ্র এবার দৌড়ে চলে আসে অরিনের সামনে, দুহাত বাড়ি পথ আগলে দাঁড়ায় মেয়েটা। অরিন বুঝে বিরক্ত হলো কিছুটা। সে কেমন ছোট কণ্ঠে বলে, সরুন রোদ ভাই। তৎক্ষণাৎ মুখভাবে পরিবর্তন ঘটে রোজর। কপালে দৃঢ় রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইতিমধ্যে। সে রাগে তাতে দোয়াত চেপে চোয়াল আঁকড়ে ধরে অরিনের। হঠাৎ এমন হওয়ায় ভরকে যায় অরিন। চোয়ালের ব্যথায় মৃদু কুকে উঠেছে। রৌদ্র যদিও নিজের সর্বশক্তির একাংশ প্রয়োগ করেনি হাতে, তবুও অরিনের মনে হচ্ছে তার চোয়ালটা বুঝি এই খুলেই পড়লো। অরিন রৌদ্রের হাতটাও স্বর্ণের বৃথা চেষ্টা চালায়, কিন্তু কাজের কাজ তো হলোই না, বরং ব্যথাটা বুঝি আর একটু বাড়লো তার। খানিকক্ষণ বাদে তার কানে আসে রৌদ্রের কটমট কঞ্চ। কি বললি তুই? আরেকবার বল বেয়াদব। আমি তোর ভাই লাগি? নিজের স্বামীকে ভাই বলতে লজ্জা করে না তোর? বেয়াদব, আরেকবার শুধু ভাই বল, একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো ইডিয়েট। এমন জিভ আমার কোনো দরকার নেই। আমি সারা জীবন বোবা বউ নিয়ে পার করতে পারবো। রৌদ্রের এহেন কথার পিঠে ডুকরে উঠে অরিন। তা দেখে সঙ্গে সঙ্গে চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। মেয়েটার লাল হয়ে আসা মুখটার দিকে তাকে তৎক্ষণাৎ নিজের মুখ চেপে ধরে শক্ত হাতে। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে এক ঝটকা মেয়েটাকে নিজের কাঁধে তুলে নেয় রৌদ্র। অরিন কান্না থামিয়ে অকচকে তাকিয়ে থাকে রৌদ্রের পিছে। একের পর এক থাপ্পড় দিয়ে বলতে থাকে। রৌদ্র থামল না, মেয়েটাকে কাঁধে তুলে গটগট পায়ে হাঁটছে সে। অরিনের কথার পিছে শক্ত গলায় বলল, রাগ তোর সর্বনাশ। আমায় রাগিয়ে এখন আবার সর্বনাশ নিয়ে পড়ে আছে। চল তুই, তোরে দেখাচ্ছি সর্বনাশ কাকে বলে। রৌদ্র অরিনকে নিয়ে নিজের গাড়ির সামনে আসে। ভাগ্যিস তখন অনেক ছেলেটাকে ফোন করে বলে দিয়েছিল গাড়িটা বাড়ির পেছনের দিকে নিয়ে আসতে। ছেলেটাও কি সুন্দর বাঁধে নেয়, কাজটা ঠিকমতো করে দিল। রৌদ্র অরিনকে কাঁধ থেকে নামিয়ে গাড়ির ব্যাক সিটে বসায়। অরিন তাড়ামি করে গাড়ি থেকে নামতে নিলে আরেক দফা খিকিয়ে ওঠে রৌদ্র। এই বেয়াদব, আই সোয়ার, আরেকবার শুধু এক পা বাইরে বের কর, দেখবি ঠ্যাং ভেঙে কেমন হাতে ধরিয়ে দেই। অজ্ঞতা এহেন ধমকে চুপসে যায় অরেন। মাথা নিচু করে জড়সড় হয়ে বসে রইল ভালো মেয়ের মতো। রৌদ্র এসে পাশে বসে তার। অরিনের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে শক্ত গলায় ফের বলে, এইবার বল কি সমস্যা তোর? কোন আক্কেলে তুই আমায় ভাই ডাকিস? তোর সাথে ভাইয়ের মতো কোন কাজ করেছি আমি? 3 কবুল বলে বিয়ে করেছি তোকে, বউ তুই আমার, সেখানে তুই কোন দুঃখে আমায় ভাই ডাকিস? অরিন নিশ্চুপ, মুখ ফুলিয়ে বাইরে তাকে আছে সে। নাকের পাটা ইতিমধ্যে ফুলে লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে অভিমানিনী দারুণ রেগেছে। রৌদ্রের এখন সেদিকে নজর দেবার বিন্দু মাত্র সময় নেই। সে নিচেও ক্ষেপে আছে দ্বিগুণ। অরিনকে কোনো কথা জবাব দিতে না দেখে আরেক দফা মেজে ছাড়ায় রৌদ্র। সে এবার আলতো হাতে ঘাড় চেপে ধরে অরিনের ঘাড় চেপে তাকে নিজের দিকে ঘোরায়। গলায় ঝাঁজ ঠেলে বলল, কথা কানে যায় না তোর? কি বলেছি আমি? অরিন চোখ নামিয়ে নেয় নিজের, নাক টেনে মৃদু ফোপাতে ফোপাতে বলে, ভুল হয়ে গেছে, আর বলবো না। রৌদ্রের মুখভাব অপরিবর্তিত। সেথায় কি রাগ জমে আছে নাকি অভিমান, তা বোঝা বড় দায়। সে মেয়েটার ঘাড় চেপে তার মুখটা আরেকটু এগিয়ে আনে নিচের দিকে। তারপর এক অদ্ভুত কণ্ঠে বলে হচ্ছে, দেন সে সরি। কথাটা শেষ করে মেয়েটাকে আর কিছু বলার সুযোগ দিল না রৌদ্র। সে তৎক্ষণাৎ নিজের উষ্ঠপুষ্টের সাহায্যে চেপে ধরে অরিনের নরম অধৈর্য গল। আজ বুঝি রৌদ্রের স্পর্শ বড় বড় মতো আদরও নয়। আজ কেন যেন মনে হচ্ছে নিজের সমস্ত রাগ মেয়েটা নরম উষ্ঠপুটের উপর ঢেলে দিচ্ছে রৌদ্র। প্রথম আলতো ছোট স্পর্শ দিল, পরবর্তীতে সে স্পর্শ হয়ে উঠেছে কিছুটা জোরালো। রৌদ্র মেয়েটার উষ্ঠপুট দর আসলে সে টেনে নিচ্ছে নিজের অধৈর্যগুলের মাঝে মধ্যে বসিয়ে দিচ্ছে মৃদু কামড়।
তার হাত দুটো বুঝি লাগামহীন, অনবরত বিহায়া স্পর্শে কাঁপিয়ে তুলছে মেয়েটাকে। রৌদ্র অরিনের নিচে ঠোঁটটা আলতো করে কামড়ে বসায়, পরক্ষণে ঠোঁটটিকে শুষে নেয়, আবারও ঠোঁটটা ছেড়ে দেয়। এহেন পাগলামিতে বরাবরের মতো কুপকাত অরিন। নিঃশ্বাসটাও যেন থমকে যাচ্ছে তার। বুকটা কেমন ত্রিম শব্দ হচ্ছে, একটু কান পাতলে স্পষ্ট কর্ণগোচর হবে যে কারো। রৌদ্র এবার ঠোঁট ছেড়ে দেয় অরিনের। মেয়েটার দিকে তাকাতে দেখতে পায় অরিন কুচকে বন্ধ করে রাখা আখিদয়, ফুলে আসা ছোচ, রক্তিম আভায় ছেয়ে যাওয়া কপোলদয়। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাসের উঠানামা স্পষ্ট, তার বক্ষবন্ধনীর উঠানামা। রৌদ্র শুষ্ক ঠোক গিলে ব্যস্ত হাতে খুলে ফেলে মেয়েটার হিজাব। তার উপর অরিনের উন্মুক্ত কণ্ঠদেশ। আবারও মুখ গুজে দেয় রৌদ্র। তার এক হাত এখনো মেয়েটার ঘাড় চেপে রেখেছে, অন্য হাত অরিনের কোমর চেপে ধরেছে। রৌদ্র অরিনের কণ্ঠদেশে নাক খসে। এখন মাতাল করা স্পর্শ অরিনের সর্বাঙ্গ কাঁপিয়ে তুলতে যথেষ্ট। সে মৃদু গোঙানি শব্দ তোলে। রৌদ্র এবার সেখানে আলতো করে দাঁত বসায়, তারপর আবার চুমুতে ভরিয়ে তোলে জায়গাটা ছিঁড়ে ছিঁড়ে। সে মুখ নামিয়ে আনে অরিনের বক্ষবন্ধনীর কাছে। অরিন শুষ্ক চোখ কেড়ে কাঁপা কাঁপা হাতে চেপে দেয় রৌদ্রের চোল। রৌদ্র তখন হিসিয়ে পালে। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। এবার বল, আমি কে তোর? অরিনের চোখ বুঝে আসে, সেই কোনো মতে কাঁপা কাঁপা কঞ্চের জবাব দেয়। ডাক্তার সাহেব। রৌদ্র হয়তো এইটুকু শুনে খুশি হতে পারল না। সে এই মুহূর্তে সে হয়তো উন্মাদ বনে গিয়েছে অরিনের সংস্পর্শে এসে। সে কেমন উন্মাদের মতন হাত চালাচ্ছে নিজের। তার হাত যখন অরিনের পেটের ধারে এসে থামলো, তখনই বাদ সাধলো অরিন। চোখ বন্ধ করে রেখে কাঁপা গলায় বলল, থেমে যান প্লিজ। রৌদ্র থামলো না। অরিনের কথাগুলো এক প্রকার উপেক্ষা করে সে নিজের হাতের কাজ চালায়। এরূপ স্পর্শে বুঝি দম বন্ধ হয়ে আসার উপক্রম মেয়েটা। রৌদ্র ফেস শুধায়, সানশাইন, কেন এমন করিস প্রতিবার? কেন রাগাস আমায়? অরিন প্রত্যুত্তরে মন রইল, চোখ দুটো তার এখনো কুচকে রাখা। রৌদ্র এবার মুখ তুলে চাইল অরিনের পানে। মেয়েটার চোয়াল ফের আলতো হাতে চেপে ধরে রাজভারী গালায় বলল, শুনে রাখ মেয়ে, আমার ওপর তোর যত ইচ্ছে রাগ অভিমান থাকুক না কেন, ভুলেও কোনোদিনও রাগ কিংবা অভিমানের ছলে আমায় উপেক্ষা বা ছেড়ে যাবার কথা ভাবিস না। আমি রৌদ্র কিন্তু এতটাও ভালো নই। আমার জিনিস কিভাবে নিজের কাছে আটকে রাখতে হয় তা বেশ ভালোই জানা আছে আমার। হোক সেটা জোর করে, না হয় আগলে রেখে। রাখতে ঠিকই জানি আমি। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। অরিন ছলছল চোখে চেয়ে রইল রৌদ্রের পানে। খানিকক্ষণ বাদে ফুপিয়ে উঠছে মেয়েটা। রৌদ্র তড়িঘড়ি করে অরিনের চোয়াল ছেড়ে দেয়। পরক্ষণেই চোখ বন্ধ করে ছোট গোল করে নিঃশ্বাস ফেলে রাগ সংবরণ করার চেষ্টা চালাইছে। কিয়ৎক্ষণ বাদে কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে মেয়েটার দিকে তাকায় রৌদ্র। অরিনের কাঁদো কাঁদো মুখখানায় নিজের দু হাতের আঁচলা নিয়ে আদুরে স্বরে বলতে লাগলো, সরি না জান বাচ্চা, ভুল হয়ে গেছে, আর বকবো না তোমায়। এবার আর কেঁদো না বউজান। রৌদ্রের মুখে এরূপ আদুরে কথাবার্তা শুনে অরিনের সকল মান অভিমানগুলো এই বুঝি চুলোয় গেল। মেয়েটা এবার আরেকটু আহ্লাদি হলো। এক ঝট করে রৌদ্রের হাত দুটো সরিয়ে দিয়ে নাক টেনে টেনে বলল, ছোবেন না আমায়, আপনি একটা। আমি একটা কি বউজান? অরিনের কথার মাঝে রৌদ্র শান্ত কণ্ঠে কথা বলল। অরিন আবারও গাল ফোলায় নাক চেনে দৃষ্টি ফেলে জানালার বাইরে। তার দিকে রৌদ্র স্মিত হাসল। এক হাত বাড়িয়ে অরিনের কোমর চেপে তাকে নিজের করে বসিয়ে দিল। অরিন কোনো রূপ নড়াচড়া করলো না। সে মাথা নিচু করে বসে রইল রৌদ্রের কোলে। রৌদ্র মেয়েটার দিকে নিখাত দৃষ্টিতে তাকায়। এই মুহূর্তে অরিনের রক্তাব্য আবার ছেয়ে যাওয়া গালের বটো টানছে রৌদ্রকে। তার উপর সরু নাকের পাঁচাটাও কেমন লাল টুকটুকে হয়ে আছে কান্নার ফলে। দুধে আলতা গায়ের রং কিনা একটু ছোঁয়া লাগলে বুঝি লাল হয়ে গেল। অরিনের চোখ দুটো বুঝি আজকে কেমন ঘোষণাহীন যুদ্ধে নেমেছে। মেয়েটার ঘন
পল্লবিত আঁখি যুগল আজ চিকন করে কাজল টানা, তার পাতায় আবার সরু রেখার আইলাইনার, ব্যাস এটুকুই যেন যথেষ্ট রৌদ্রকে পাগল করে দেওয়ার জন্য। এতক্ষণে রাগের তোপে মেয়েটার দিকে ঠিকঠাক মতো তাকায়নি অবধি রৌদ্র। তাকালে হয়তো এত রাগ দেখানোর সাহস কিংবা ইচ্ছে কোনোটাই পেত না সে। রৌদ্র আলতো হাতে অরিনের গালের উপর এসে আশ্রে পড়া অবাধ্য চুলগুলোকে কানের পিঠে গুঁজে দেয়, তারপর চুপ করে চুমু দিয়ে বসে মেয়েটার ফোলা ফোলা গাল দুটোতে। অরিন তবুও কোনোরূপ সুক্ষেপ করলো না এসবে। সে এখনো একই রকম মাথা নিচু করে বসে রইল। রৌদ্র অরিনের বাম গালে আলতো করে আঙুল স্লাইড করতে করতে বলে, কি যেন বলছিলে বৌজান? তুমি বলো, আমি শুনছি। নাও ইউ ক্যান স্টার্ট ইট অ্যাগেন। অরিন কিছুক্ষণ চুপ করে থেকে আবারও নাক টানে। রৌদ্র তখন নিজের পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দেয় অরিনের দিকে। অরিন একবার আর চোখে তাকালো রৌদ্রের দিকে, রৌদ্রের হাতের দিকে, পরক্ষণে মনে মনে মুখ ফ্যাংচাইছে। এতক্ষণ বকাঝকা করে এখন কিনা আসছো আদর দেখাতে, ঢং যত সব। অরিনের কোনোরূপ হেলদোল না দেখে রৌদ্র এবার দুষ্টু হাসলো। সে গাড়ির সিটে হেলান দিয়ে পা দুটো আরেকটু মেলে বসে, অরিনের কোমর চেপে তাকে আরও খানিকটা কাছে নিয়ে আসে। অরিন এখনও নিশ্চুপ। রৌদ্র আর কোনো ভনিতা ছাড়াই গা থেকে পাঞ্জাবিটা খুলতে শুরু করে। অরিন হকচকিয়ে ওঠে এহেন কার্যক্রমে। সে শুষ্ক ফাঁকা ঝোঁক গিলি মিনমিনে সুরে বলে, আপনি পাঞ্জাবি খুলছেন কেন? রৌদ্র তখনও ব্যস্ত পাঞ্জাবির বোতাম খুলতে। অরিনের মিনমিনিয়ে বলা কথাটা শুনে মনে মনে বাঁকা হাসে ছেলেটা ভাবলিসিন গলায় জবাব দেয়, গরম লাগছে ভীষণ, একটুখানি স্বস্তি প্রয়োজন। রৌদ্র এহেন কথায় আবারও ঢোকিলে অরিন মনে মনে ভাবে, লোকটা কি বোকা? সে কি জানে না তাকে এভাবে শার্টলেস দেখলে তার কেমন কেমন যেন লাগে। মনের ভেতর কিসব আজগুবি চিন্তা ভাবনা এসে ভর করে তার। পেটের ভিতর অনুভব হয় হাজারো প্রজাপতি টানা ছাপটানো। না, এইসব তো আর সহ্য করা যায় না। বদ লোকটা নিশ্চয় ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। ভাবনার শেষে অরিন খানিকটা গলা খাকারি দিয়ে ওঠে। ততক্ষণে রৌদ্রের পাঞ্জাবির বোতামগুলো সবগুলো খোলা শেষ। সেটা বোধহয় ইচ্ছে করেই পাঞ্জাবি কেমন হা করে খুলে রেখেছে। অরিন সেদিকে তাকাবে না করেও তাকালো। এই মুহূর্তে তার বেহায়া চোখ দুটো কেউ যদি আজে মেচাম দিয়ে রাখতো, তারপরে হয়তো বেহায়াগুলো তাকাতোই। আবার এই তাকানোতে কি যেই সে তাকানো, এই তাকানো তো রীতিমতো চোখ দিয়ে গিলে খাওয়া। রোজ উন্মুক্ত বক্ষের উপর স্পষ্ট বিন্দু বিন্দু ঘাম, সেখান থেকে দুই একটা ঘাম বুঝি গড়িয়ে পড়লো নাভির দিকে। অরিন শুষ্ক ঠোক গেলে নিজের বেহায়া চোখ দুটো এক প্রকার টেনে হিচড়েও কাজ হচ্ছে না তেমন। সে মন্ত্রমুগ্ধের ন্যায় যে আছে তার সামনে থাকা সুদর্শন যুবকের দিকে। রুদ্র বাঁকা চোখে তাকায় অরিনের দিকে। মেয়েটার মুখ তার স্পষ্ট বেতকা অনুভূতি আর রুদ্র ঠোঁট কামড়ে হাসে। সে তো জানতো এমনটাই হবে, তাই তো ইচ্ছে করে মেয়েটাকে জ্বালাতন করতে এই পদক্ষেপ নিয়ে তার। রুদ্র এবার মৃদু গলা খাকারি দিয়ে ওঠে। অরিন তৎক্ষণাৎ থকথকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় রৌদ্রের উন্মুক্ত বক্ষের ওপর থেকে। রৌদ্র খানিকটা নড়ে চড়ে বসে, হাত বাড়িয়ে পাঞ্জাবিটা গা থেকে টান দিয়ে খুলে ফেলে তৎক্ষণাৎ। পরক্ষণে সেটা পাশে রেখে দুহাত ছড়িয়ে মেয়েকে আড়মোড়া ভাঙে। আড়মোড়া ভাঙার মাঝেই আর চোখে খেয়াল করে মেয়েটার দিকে। মেয়েটা কেমন চ্যাপ চ্যাপ করে তাকে আছে তার দিকে। রৌদ্র এবার দুহাত ছড়িয়ে গা এলিয়ে বসে সিটে। ভাব এমন সে পুছি মেয়েটাকে আরেকটু সুযোগ করে দিল তাকে পূর্ণ নিরীক্ষণ করার। অরিন যেন দিন দুনিয়া ভুলে ছেলেটার দিকে তাকিয়ে আছে। রৌদ্রের বুকটা যথেষ্ট শান্ত, হালকা ঘাম জমে আছে বুকের উপর, চওড়া কাঁধ আর সেগুলোর উপর থেকে নেমে আসা পেশিবহুল বাহু। বুঝে যাচ্ছে ছেলেটা বুঝি বেশ হেলথ কনসাস। আর ফুলে ফেপে থাকা বাইসেপগুলো হালকা নড়লে কেমন তীক্ষ্ণভাবে ফুটে উঠছে। অরিনের বেশ ইচ্ছে করল একটুখানি ছুঁয়ে দিতে সেথায়, কিন্তু মনের এহেন লাগামহীন ইচ্ছে আর পূরণ হলো কই। তার হাত দুটো বুঝি জমে গিয়েছে হুচ করে। রৌদ্রের বিয়েধীন পেট সেথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে 6টি শক্ত পেশির রেখা, যেন কোনো মার্বেল আর্ট। বি লাইনটা নিচের দিকে নামতে নামতে একরকম নিষিদ্ধ কৌতূহল জাগাচ্ছে অরিনের মনে। অরিন বারবার সব ঠোকে, ইস গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে তার।
এই প্রথম তার স্বামী নাম পুরুষটাকে সে এতটা কাছ থেকে নিরীক্ষণ করলো, আর এতেই যেন ঘোর বিপত্তি বাঁধল তার। এখন কেমন নিজেকে এলোমেলো ঠেকছে, বারবার মনে জাগছে এক নাম না জানা অনুভূতির ঢেউ। কি হচ্ছে তার সাথে, কেন এমন লাগছে হুচ করে? অরিনের দু চোখ বুঝে আসে, সে শরীর ছেড়ে দেয় নিজের। রোজের কোল থেকে ঢুলে পড়তে দিলেই তাকে বাহু ডোরে আঁকড়ে ধরে রৌদ্র। মেয়েটাকে বুকে নিয়ে অস্থির গলায় বলতে থাকে, সানশাইন, হ্যাঁ সানশাইন, শুনছিস? কি হয়েছে তোর? এমন করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে বউ? এই কথা বল না। অরণ্যের গালে একের পর এক আলতো করে চাপড় মেরেও কাজ হচ্ছে না তেমন। রৌদ্র আরও কিছুটা অস্থির হলো। অরিনকে হালকা ঝাঁকুনি দিতে মেয়েটা পিটপিট করে চোখ মেলে রৌদ্রের দিকে তাকে গাল ফুলিয়ে বলে, আপনি একটা আস্ত গিরকিটি, ক্ষণে ক্ষণে নিজের রং বদলান। এই ভালো তো এই খারাপ। রৌদ্র ফ্রুকুটি করে গম্ভীর কণ্ঠে বলে, তুই এতক্ষণ ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলি। অয়ন মাথা নাড়ে উপর নিয়ে ঝাঁকায়। রৌদ্রের মেজাজ খারাপ হয়। সে অরিনের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলে, এত পাজি তুই? আমায় না জ্বালালে ভাল লাগে না তোর? আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করে বসতাম আমি। অরিন আটকে উঠছে তৎক্ষণাৎ এক হাত জড়িয়ে ধরে রুদ্রকে। কাঁদো কাঁদো গলায় বলল, এমনটা বলবেন না ডক্টর সাহেব। হ্যাঁ, আমি শুধু মজা করছিলাম আপনার সাথে। প্লিজ এরকম কথা আর কখনো মুখে আনবেন না। অরিন ফোপাতে থাকে। রৌদ্র মেয়েটাকে আরেকটু আগলে নেয় নিজের বাহু ডোরে। নিজের ভুলগুলো বুঝতে পেরে খানিকটা অপরাধ বোধ জেগে উঠে ওর ভেতর ভেতর। অরিনের মাথায় আলতো হাত বুলিয়ে বলে, সরি বৌজান, আর কখনো বকবো না। আই প্রমিস, একটুও বকবো না তোমায়। এবার কান্না থামিয়ে একটু হাসি দাও প্লিজ। অরিন ধীরে ধীরে মাথা তুলে রৌদ্রের দিকে ছলছল চোখ জোড়া তাক করে মোটা কণ্ঠে বলে, আপনি ভীষণ পচা, ভীষণ রকমের পচা লোক। আমি রাগ করেছি আপনার সাথে। আপনি আমার রাগ ভাঙাবেন? তা না করে উল্টো বকেই যাচ্ছেন আমায়। এখন আবার আসছেন এইসব মিষ্টি কথা বলতে। রৌদ্র মনোযোগ দিয়ে অভিমানী অভিযোগ শুনল। পরক্ষণ ঠোঁটের কোণে মুচকে হাসি টেনে অয়নের গালে হাত রাখলো, নরম গলায় বলল, তাই? তা আর কি কি অভিযোগ আছে শুনি। অরিন মুখ ভেঙচি কাটে। তা দেখে রৌদ্র কেমন খিলখিল করে হেসে ওঠে। অরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে খিলখিল হাসির দিকে। রৌদ্র হাসতে হাসতে বলল, বউ, কি ছিল এটা? দারুণ লাগলো তো। আরেকবার করবো একটু? কি দরকার? এমনিতেই করো না। অরিন মুখ ভেঙচি দেয় আবারও। রৌদ্র তৎক্ষণাৎ চুমু খেয়ে বসে মেয়েটার ফোলা গাল দুটোতে। অরিন সরু চোখে তাকিয়ে বলে উঠছে, একটুখানি সুযোগও মিস করতে ইচ্ছে করে না, তাই না? রৌদ্র বাঁধের ন্যায় মাথা নাড়ায়, ঠোঁট কামড়ে মেয়েটির গোলাপি অদর জোড়ার দিকে দৃষ্টি রেখে কি স্বরে বলে, বিয়ে করা সত্ত্বেও ভার্জিন আমি। এত কিউট একটা বাচ্চা বউকে কাছে পাই না মোটেও। তাই তো যখনই বউ একটু আধটু কাছে পাই, একটুকুর জন্য সুযোগ মিস করি না আমি। তাছাড়া আমি পাংচুয়াল ম্যান বেব, সময়ের কাজ সময়ই করতে পছন্দ করি। অরিন ফিক করে হেসে দেয়। রৌদ্রের দিকে খানিকটা এগুতে হুচ করে বাজখায় শব্দ তুলে রৌদ্রের ফোনটা পেয়েছে উঠে পকেটে। রৌদ্র বুঝি বিরক্ত হলো খানিকটা। এমন একটা মুহূর্তে কল আসা নিতান্তই বিরক্তিকর, কারণ বইকে। রৌদ্র বিরক্ত নিয়ে ফোনটা বের করে পকেট থেকে ফোনটা সামনে আনতে দেখা যায় সেখানে স্পষ্ট চলচল করছে তার বাবার নাম্বার। রৌদ্র অরিনকে শান্ত থাকতে বলে, ফোনটা রিসিভ করে কানে ঠেকায়। গলায় মৃদু খাকারি দিয়ে গভীর কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? এই তো বাড়ির বাইরে। কেন, কিছু বলবে? ওপাশ থেকে তৎক্ষণাৎ জবাব আসেনি। খানিকক্ষণ সময় বাদে শোনা গেল কবির সাহেবের গম্ভীর কণ্ঠধ্বনি। রৌদ্র মনোযোগ দিয়ে শুনছে বাবার কথা। অরিন বসে আছে এক মনে, হয়তো অপেক্ষা করছে রৌদ্রের কথা শেষ হওয়ার। করার মতো কিছু না পেছে ছুঁচ উল্টে রৌদ্রের গলার কাছে অ্যাডমস অ্যাপেলটা আলতো হাতে ছুঁয়ে দিল। তারপর ধীরে ধীরে আঙুল বোলাতে লাগলো সেটায়। রৌদ্র তৎক্ষণাৎ চেপে ধরে অরিনের হাত, মোবাইল কানে রেখে নিঃশব্দে বোঝায় এমনটা না করতে। তক্ষুনি অরিনের মাথায় একদম হুট করে একটা দুষ্টি বুদ্ধি আসে। সে কেমন দুষ্টু হাসলো। রৌদ্রের অন্য কানে ফিসফিস করে বলল, আমায় আটকাবেন না ডক্টর সাহেব, না হলে কিন্তু আমি চিৎকার দিয়ে জানিয়ে দিব আমি আপনার সাথে আছি। রৌদ্র ফ্রুকুচকায় মেয়েটার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য। অরিন তখন বাঁকা হেসে রৌদ্রের অন্য হাত
নিজের কোমরে চেপে ধরে। তারপর ইচ্ছে করে খানিকটা নড়ে চড়ে বসে রৌদ্রের কোলে। রৌদ্র তৎক্ষণাৎ অস্পষ্ট স্বরে বলল। তখনই ও পাশে ভেবাচেকা খেয়েছেন কবির সাহেব। সন্ধিয়ান গলায় ছেলেকে বলেন। কি বললে? চিপকাটে রৌদ্র অয়নের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে প্রসঙ্গ ঘুরিয়ে বলে উঠছে। না মানে এমনি, তুমি বলো আঙ্কেল, আর কি কি যেন বলছিলে? অরিন নিঃশব্দে হেসে যাচ্ছে। রৌদ্রের কটমট দৃষ্টিতে ও বুঝি এক বিন্দু ভয় পেল না মির্জা। সেই রৌদ্রকে আরেকটু চালাতে তার অ্যাডমোস অ্যাপেলটা বারবার ঠোঁট ছোঁয়। আরেকটু চালাতে তার অ্যাডামোস অ্যাপেল বারবার ঠোঁট ছোঁয়। রৌদ্রের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়, ঠোঁট কামড়ে ধরে নিয়েছে। অরিনের কোমরে থাকা তার হাতটা আরেকটু চেপে ধরেছে। এতেও কোনো হেলদোল নেই মেয়েটার। অরিন থামলো না এবার, সে নিজের মিষ্টি জ্বালাতনগুলো চালিয়ে গেল নিজের মতো করে। অরিন ধীরে ধীরে নিজের আঙুল নামিয়ে আনে রৌদ্রের উন্মুক্ত কলার বোনের দিকে। সেখানটায় কিছুক্ষণ স্লাইড করতে করতে ছেলেটার মুখপানে তাকায়, দেখতে পায় রৌদ্রের শান্ত দৃষ্টি যা কিনা তার দিকেই তাক করে রাখা। অরিন মুচকি হাসলো, আস্তে করে নিজের নাক ঘষে দিল রৌদ্রের উন্মুক্ত বক্ষে। রৌদ্রের মুখ থেকে তৎক্ষণাৎই বেরিয়ে আসে। এই ছেলে, কি বলছো তুমি? ওপাশ থেকে ভেসে আসা কবির সাহেবের ঝাঁঝালো কঞ্চে মৃদু শব্দে কেসে উঠে রৌদ্র অরিনের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে হচ্ছে। মানে কিছু না আব্বু, তুমি কি যেন বলছিলে? সেটা কি আর তুমি ঠিকঠাক শুনেছো? রৌদ্রের প্রত্যুত্তরে গম্ভীর গলায় বলল। জি। অরিন এবার খুঁজে চোখে তাকায় রৌদ্রের দিকে। ছেলেটা ঘাড়ের কাছে মুখ গুজে নাক ঘষলো আবারও। রৌদ্র খপ করে চেপে ধরে অরিনের ঘাড়, তাতেও বাদ মানল না অরিন। সে তক্ষুনি ছেলেটার ঘাড়ের উপর তৎ বসিয়ে দেয় জোরালো ভাবে। রৌদ্র কুকি ওঠে, সঙ্গে সঙ্গে অস্পুষ্টে মুখ থেকে বেরিয়ে আসে। আউচ! ওপাশ থেকে কবি সাহেব ফরকালেন। ফোনটা এবার একবার সামনে এনে ফের কানে ঠেকালেন। মৃদু ধমকে বললেন। কি হয়েছে আবার? হঠাৎ এসব কি বলছো তুমি? আর আসোই বা কোথায়? আমায় বলো, আসছি আমি। এই না না, আসলে আব্বু তেমন কিছু হয়নি। তাহলে এমন চেঁচালো কেন? অ্যাকচুয়ালি পিঁপড়ে কামড় দিয়েছে, বড় পিঁপড়া। কথা বলার এক ফাঁকে অরিনের দিকে তাকায় রৌদ্র। মেয়েটা কেমন হেসে কুটি কুটি খাচ্ছে। রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল। ইশারে বোঝালো একবার খালি কথাটা শেষ হোক, তারপর মজা বোঝাবো। তা দেখে অরিন মুখ ফ্যাংচায়। রৌদ্র উন্মুক্ত শরীরে অনবরত নিজের আঙুল স্লাইড করতে থাকে। ছেলেটার এহেন ভাবভঙ্গিতে বড্ড শান্তি লাগছে তার। এতক্ষণ তো বেশ কথা শুনিয়েছে তাকে, এবার না হয় চালা চামলা। রৌদ্র আর খানিকক্ষণ পর কথা শেষ করে ফোনটা কেটে দিয়ে সামনের সিটে এক প্রকার ছুঁড়ে ফেললো। অরিন ফটকে চায়, এমন কাটে কিছু বুঝে উঠবে তার আগে মেয়েটাকে আজকা টানে নিজের কাছে টেনে আনে। অদ্ভুত শান্ত কণ্ঠে রৌদ্র বলে। বাসর করার শখ জাগছে বউজান, আমি এবার কন্ট্রোললেস হলে সামলাতে পারবেন তো আপনি?